Today, we are going to talk about the most harmful mistakes students make during their preparation for IELTS. আপনি যদি IELTS ক্যান্ডিডেট হয়ে থাকেন, এগুলোর মধ্যে কোনো না কোনো একটা ভুল আপনিও নিশ্চয়ই করছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এগুলোকে ওভারকাম করবেন এবং আপনাদের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। অলমোস্ট 90% স্টুডেন্ট এগুলোর কারণে তাদের IELTS-এ ফেল করছে। সো টেক নোটস অ্যান্ড ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও ভেরি কেয়ারফুলি। First and the most common mistake students make is passive learning. আপনি IELTS রিলেটেড হান্ড্রেডস অফ ভিডিওস দেখছেন, প্রত্যেকটা মডিউল, প্রত্যেকটা কোশ্চেন টাইপের উপর বেসড হাজার হাজার টিপস, ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস আপনি দেখছেন, বাট আপনার অ্যাকচুয়াল স্কোরে ভিজিবল কোনো চেঞ্জ আসছে না। এর মূল রিজন আপনার গ্যাদার করা ইনফরমেশনগুলো আপনি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করছেন না। প্যাসিভ লার্নিং মূলত এটাকেই বলে, যেখানে আপনার মনে হচ্ছে যে আপনি অনেক ধরনের ইনফরমেশন গ্যাদার করছেন, অনেক কিছু শিখছেন, বাট দ্য রিয়ালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো আপনাদের যেটা করা উচিত তা হচ্ছে শুধুমাত্র ভিডিওস না দেখে ভিডিওগুলো থেকে গ্যাদার করা ইনফরমেশনগুলো আপনারা রিয়েল লাইফ প্র্যাকটিসের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন। শুধুমাত্র যে ভিডিওস থেকেই আপনাদেরকে ইনফরমেশন গ্যাদার করতে হবে তেমন কিছু না। আপনাদের যে কোনো ধরনের মেন্টরস বা যেই হোক, যেখান থেকে আপনারা ইনফরমেশনগুলো নিচ্ছেন সেগুলোকে রিয়েল লাইফে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই সিম্পল একটা সলিউশনের মাধ্যমে আপনার ব্যান্ড 7, 8, 9 লেভেলে চলে যেতে পারবেন। বাট ডোন্ট গেট মি রং, সলিউশনগুলো সিম্পল হলেও এগুলোর ইমপ্লিমেন্টেশন এক্সট্রিমলি টাফ। নেক্সট যে সবচেয়ে কমন প্রবলেমটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স খোঁজা। এখন পর্যন্ত অলমোস্ট 1000+ স্টুডেন্টের সাথে আমি কথা বলছি এবং তাদের মধ্যে অলমোস্ট সবারই আমার কাছে ফার্স্ট যে টেক্সটটা ছিল সেটা হচ্ছে ভাই টিপস অ্যান্ড ট্রিক্স দেন। এখনও এমন অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে হয়তো এমন কোনো ম্যাজিক ট্রিক আছে যেটার উপরে বেস করে তারা ওভারনাইট একটা হায়ার ব্যান্ড স্কোর অ্যাচিভ করে ফেলতে পারবে, তাই তারা তাদের অ্যাকচুয়াল ইংলিশ স্কিলের উপরে ফোকাস না করে এদিক সেদিক টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজে বেড়ায়। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা কঠিন সত্য হলো এগুলা আপনার মেইন এক্সামে কোনো কাজেই আসবে না। আইএলটিএস-এর মেইন এক্সামে টাইম খুবই টাইট হয়, সেখানে যদি আপনি টিপস অ্যান্ড ট্রিক্স ভাবা নিয়ে ডিস্ট্র্যাক্টেড থাকেন তাহলে সেখানে আপনার হিতে বিপরীত হবে। মানে আপনার যে ন্যাচারাল ব্যান্ড স্কোর আসার কথা সেটা থেকে উল্টার কমও আসতে পারে। সহজ কথায় এত কিছু ভেবে অ্যান্সার করার মতো আপনি টাইম পাবেন না। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে ডোন্ট রান আফটার টিপস অ্যান্ড ট্রিক্স। ইংলিশ শেখার মধ্যে ফোকাস করেন এবং এফেক্টিভ কিছু স্ট্র্যাটেজিস ফলো করে প্র্যাকটিস করেন। এভেনচুয়ালি ইউ উইল রিচ ইউর গোল। এখানেই আসে আমাদের থার্ড পয়েন্ট, প্র্যাকটিসিং ব্লাইন্ডলি উইদাউট এনি ফিডব্যাক। আইএলটিএস-এর প্রিপারেশনের জন্য একটা ভালো ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার স্পেশালি রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের মধ্যে শত শত এসএস লিখতেই থাকেন অথবা টপিক ওয়াইজ কথাই বলতে থাকেন বাট কোনো ধরনের ফিডব্যাক না দেন, সেক্ষেত্রে আপনার ভুলগুলো বা উইকনেসেসগুলো ধরা পড়বে না। এর ফলে আপনি আপনার ভুলগুলোকে বারবার রিপিট করছেন। আপনি আসলে জানেন না কোথায় আপনাকে ফোকাস করতে হবে, যার ফলে আপনার প্রিপারেশনের প্রথমে আপনি যে পর্যায়ে ছিলেন দেখা যায় যে 2 মাস পরেও আপনি সেম জায়গাতেই আটকে থাকেন, কোনো ধরনের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায় না। এমন শত শত স্টুডেন্ট আছে যারা এই প্রবলেম নিয়ে ফ্রাস্ট্রেটেড। তারা প্রতিদিন প্র্যাকটিস করে এবং খুবই লম্বা সময় যাবৎ প্রিপারেশন নেওয়ার পরেও তাদের ব্যান্ডের কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হয় না। সো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, মেক শিওর দ্যাট ইউ আর গেটিং প্রফেশনাল ফিডব্যাক। প্রতিনিয়ত না হলেও কিছু সময় পরপরই যেন আপনি সেটা করতে পারেন খেয়াল রাখবেন। তবে এখানে একটা কথা, আপনি যার থেকেই ফিডব্যাক নেবেন বা হেল্প নেবেন খেয়াল রাখবেন তার জন্য আইএলটিএস সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকে, না হয় হিতে বিপরীত হয়ে যেতে পারে। অ্যানালাইজিং ইয়োর টেস্ট ইজ এ সিগনিফিক্যান্ট পার্ট অফ ইয়োর প্রিপারেশন। মোস্টলি স্টুডেন্টরা প্র্যাকটিস টেস্ট দেয়, ফিডব্যাক নেয় এবং ভাবে এখানেই হয়তো তাদের কাজ শেষ, কিন্তু বিষয়টা আসলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আপনি যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করলেন সেগুলো কেন হচ্ছে তা আন্ডারস্ট্যান্ড করা কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করে। যদি আপনি নিজে প্রবলেমগুলো কেন হচ্ছে এবং এর সলিউশনগুলো বুঝতে না পারেন তাহলে ফিডব্যাকের মাধ্যমে যতই আপনি এগুলো পিন পয়েন্ট করেন কোনো লাভ হবে না। তাছাড়াও আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে যেগুলো হয়তো আপনার ইনস্ট্রাক্টর আপনাকে ধরে দিতে পারবে না। যেমন হতে পারে আপনার কোনো একটা অ্যাকসেন্ট বুঝতে সমস্যা হয়, তাছাড়া হতে পারে কোনো একটা ওয়ার্ডের স্পেলিং হয়তো আপনি জানেন না বা ধরতে পারেন না। সো এইসব সমস্যাগুলো আপনাকে নিজেকেই বুঝতে হবে বা খুঁজে বের করতে হবে, না হয় আপনার এই গ্যাপটা কিন্তু থেকেই যাবে। তাই প্রত্যেকটা প্র্যাকটিস টেস্টের পরে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা আপনি অ্যানালাইজেশনের মধ্যে টাইম দেবেন। স্পেশালি আপনার ভুলগুলো কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে সেটা বোঝার ট্রাই করবেন। অ্যান্ড নেক্সট টাইম যেন আপনি সেম ভুলগুলোই রিপিট না করেন সেটা খেয়াল রাখবেন। আরেকটা যে কমন মিস্টেক দেখা যায় তা হচ্ছে এক্সাম কন্ডিশনের আন্ডারে প্র্যাকটিস না করা। অনেক স্টুডেন্টই এই ভুলটা করে। তারা সব ধরনের কথা বুঝতে পারে, খুব সুন্দর এসে লিখতে পারে এবং স্পিকিংও খুব ভালো, তাই তারা কনফিডেন্টলি এক্সামে বসে, বাট রেজাল্টে দেখা যায় তারা তাদের আশানুরূপ স্কোর পায় নাই। অনেকেই ভাবে তাদের হয়তো ইংলিশের সমস্যার কারণে এটা হয়
এবং এটা নিয়ে খুব বেশি কনফিউজ থাকে। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, গুড নিউজ ফর ইউ। প্রবলেমটা আসলে আপনার ইংলিশে না, প্রবলেমটা হচ্ছে এক্সামের প্রেশারের আন্ডারে সঠিক স্ট্র্যাটেজি ফলো করে অ্যান্সার করে আপনি অভ্যস্ত না। আপনার উচিত কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস না করে এক্স্যাক্টলি এক্সাম কন্ডিশনের আন্ডারে প্র্যাকটিস করা। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং প্রত্যেকটা মডিউলে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সাম শেষ করার ট্রাই করবেন। যেমন রিডিং 60 মিনিটের এক্সাম, আপনি এক্স্যাক্টলি 60 মিনিটই নেবেন, এর থেকে 1 সেকেন্ডও বেশি নেবেন না। তাছাড়াও যেমন লিসেনিংয়ের মধ্যে আপনি কোনো ধরনের অডিও রিপিট করবেন না, এক্স্যাক্টলি 30 মিনিটের এক্সাম 30 মিনিটের মধ্যেই শেষ করবেন। তাছাড়াও রাইটিং, স্পিকিংয়ের মধ্যে যতটুকু সময় আপনার দেয়া হয় মেন এক্সামে ততটুকুই আপনি ইউজ করবেন। আপনি যেটা করবেন, এক্সাম স্টার্ট হওয়ার সাথে সাথে একটা টাইমার অন করে নেবেন। যদিও এখন বেশিরভাগ প্র্যাকটিস ওয়েবসাইটের মধ্যেই বিল্ট ইন টাইমার থাকে, দ্য সেম গোজ ফর দ্য রেস্ট অফ দ্য মডিউলস। টাইম শেষ হওয়ার সাথে সাথেই আপনি আপনার এক্সামটা শেষ করে দেবেন। ক্যামব্রিজ বুকস আর দ্য বেস্ট স্টাডি ম্যাটেরিয়ালস আউট দেয়ার। ক্যামব্রিজের মধ্যে আপনি যে ধরনের কোশ্চেন্স ফেস করবেন, যে ধরনের ডিফিকাল্টি ফেস করবেন, মেইন এক্সামেও কোশ্চেনগুলো আইডেন্টিক্যাল হবে। তবে কিছু কিছু স্টুডেন্ট যেটা করে, ক্যামব্রিজ বুকগুলো প্র্যাকটিস করতে করতে সেগুলো কমপ্লিটলি মুখস্থ করে ফেলে। রিমেম্বার, মেমোরাইজিং ওয়ন্ট টেক ইউ এনিওয়্যার। তাছাড়াও এমন অনেকেই আছে যারা ভাবে শুধুমাত্র ক্যামব্রিজের কোশ্চেন সলভ করলেই তাদের ব্যান্ড ইমপ্রুভ হয়ে যাবে। ব্যাপারটা আসলে তেমন না। ধরেন আপনি জেনারেলি ইংলিশ শুনে বা পড়ে বুঝতে সমস্যা হয়, বা আপনি কমপ্লিটলি বুঝতেই পারেন না। সেক্ষেত্রে আপনি যদি আপনার ওভারঅল লিসেনিং বা রিডিং স্কিলের উপরে ফোকাস না করে একের পর এক ক্যামব্রিজ বুকই কমপ্লিট করতে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের লাভই হবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্যামব্রিজ বুকসে প্র্যাকটিস টেস্ট দিয়ে আপনাদের উইকনেসেসগুলো বের করে সেপারেটলি সেগুলো ফিক্স করবেন। ফর এক্সাম্পল, ধরেন আপনি লিসেনিংয়ে দুর্বল, আপনি ইংলিশে কথা শুনলে বুঝতে পারেন না। এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রেগুলারলি আরও বেশি বেশি ইংলিশ শুনবেন। ধরেন আপনার পডকাস্ট শুনতে ভাল লাগে বা গান শুনতে ভাল লাগে, এগুলো আপনি ইংলিশে শুনবেন এবং যে জায়গায় আপনি বুঝতে পারবেন না সে জায়গায় পজ করবেন এবং সেটাকে রিপিট করবেন। স্ক্রিপ্টটা পড়বেন, পড়ে সেটাকে বারবার রিপিট করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সেটাকে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। আর যে ওয়ার্ডগুলো শুনে আপনার বুঝতে সমস্যা হচ্ছে সেগুলোকে আলাদা করে নোট ডাউন করে রাখবেন এবং সেগুলোকে রেগুলারলি রিভাইজ করবেন। রেগুলারলি যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার ওভারঅল লিসেনিং স্কিল ডেভেলপ হয়ে যাবে। ভোকেব আইএলটিএস আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ইনঅ্যাকুরেট ইউজে আপনার স্কোর আরও কমে যেতে পারে। স্টুডেন্টরা বিভিন্ন ধরনের শিট, সাজেশনস ফলো করে হাজার হাজার ভোকেব মুখস্থ করে ঠিকই, তবে তারা সেগুলোর এক্স্যাক্ট মিনিং বা তারা কোথায় এগুলো কিভাবে ইউজ করবে সেগুলো শেখে না। তাই কাজের কাজ কিছুই হয় না। আমার স্টুডেন্টদের আমি সবসময় যে কথাটা বলি, ব্লাইন্ডলি হাজার হাজার ভোকেব মুখস্থ না করে রেগুলারলি অ্যাটলিস্ট 10টা করে নতুন ওয়ার্ড শিখে সেগুলোর অ্যাটলিস্ট 3টা করে সিনোনিম শিখতে, প্লাস প্রত্যেকটা ভোকেব অথবা প্রত্যেকটা ওয়ার্ডের উপর বেস করে অ্যাটলিস্ট 10টা করে সেন্টেন্স মেক করার জন্য। প্রত্যেকদিন এই কাজটা করলে আপনি যে পরিমাণ আউটকাম পাবেন, ব্লাইন্ডলি হাজার হাজার ভোকেব শুধু মুখস্থ করলেই এর বিন্দু পরিমাণও আউটকাম আপনি পাবেন না। আর নতুন ওয়ার্ড খোঁজার জন্য আপনি যে কোনো ধরনের এআই ইউজ করতে পারেন। তাছাড়াও আপনি ডেইলি লাইফের মধ্যে নতুন কোনো ওয়ার্ডের মুখোমুখি হলে সেগুলো নোট ডাউন করে রাখতে পারেন। তবে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড একটা নির্দিষ্ট খাতার মধ্যে বা নির্দিষ্ট একটা ডকুমেন্টের মধ্যে নোট করবেন। প্লাস আপনি যে সেন্টেন্সগুলো মেক করবেন সবগুলোকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করবেন যেন আপনি সেগুলোকে খুঁজে পান এবং ফিউচারে রিভাইজ করতে পারেন। অ্যান্ড লাস্টলি, 90% অফ দ্য স্টুডেন্টস আইএলটিএসে তাদের ডিজায়ার্ড স্কোর পায় না তাদের ল্যাক অফ এফোর্টের কারণে। আপনি যতই স্ট্র্যাটেজিস দেখেন, টিউটরের কাছে পড়েন অথবা কোচিংয়ে যান, কোনোটাই আপনার কাজে আসবে না যতদিন পর্যন্ত না আপনার নিজের চেষ্টা করার মতো মাইন্ডসেট আপনি ক্রিয়েট করছেন। আপনি যদি আগে থেকেই ইংলিশে ভালো হয়ে থাকেন দেন কনগ্রেটস, আপনি অল্প সময়ের মধ্যেই আইএলটিএসে একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনি যদি তা না হন তাহলে আপনাকে অনেক বেশি পড়তে হবে, প্লাস অনেক বেশি সময় আপনাকে ইংলিশ শেখার মধ্যে দিতে হবে। তা না করে আপনি যদি ভাবেন আইএলটিএসে ভালো একটা স্কোর অ্যাচিভ করবেন, দেন সরি টু সে ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। কথাগুলো শুনতে রুড মনে হলেও আমি এগুলো এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার পরিচিত অনেকেই এই ভুলগুলোর কারণে আটকে গেছে। সো আর বেশি সময় নষ্ট না করে এখন থেকে পড়া শুরু করে দিন। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে শেয়ার করে দিবেন। আর আপনাদের সমস্যাগুলো কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কোন টপিকে ভিডিও বানানো যায় সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।